ভারতের যে বিষয়টি আমরা দেখছি যে এটি তো একদিনের বিষয় না, যেটি আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিগুলো, সেই দুর্নীতিরই বহিঃপ্রকাশ আজকের এই আন্দোলনগুলো। মানে দুর্নীতি কি সব জায়গায় দিই? বিশেষ করে আমি যদি বলি যে আমাদের মতন যে দক্ষিণ এশিয়া সাবকন্টিনেন্ট যারা বলি, যে দুর্নীতি কি সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সব কিছুর বলে? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে এটা সবচেয়ে বড়, কারণ আমি মাঠ পর্যায়ে কাজ করি। তরুণ প্রজন্মের কাছে যদি জিজ্ঞেস করি যে কোনো একটা সমস্যার সমাধান আপনি চান যেটা হলে আপনার মনে হয় যে বাংলাদেশ পরিবর্তিত হবে, তারা সবাই কিন্তু এক বাক্যে বলেন যে দুর্নীতিটার এর থেকে মুক্তি চাই। কারণ এই দুর্নীতির এটা যদি কমে তাহলে যেটা হবে যে পাবলিক সার্ভিসটা ইমপ্রুভ করবে, মানুষের কাছে মানুষের অ্যাক্সেস বা সরকারের কাছে মানুষের অ্যাক্সেসটা বাড়বে। এখন তো এই দুর্নীতির কারণেই আপনি ঢুকতে পারছেন না, তো লেয়ারে লেয়ারে আপনাকে পয়সা দিয়ে যেতে হবে। শুধু শাস্তি দিয়ে কি দুর্নীতি বন্ধ হবে? না, তার জন্য একটা সংস্কৃতি তৈরি করতে হবে এবং সেটা মাথা থেকে আসতে হবে, উপর থেকে আসতে হবে, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে এটা শুরু হতে হবে, তাহলে মাঠ পর্যায়ে আস্তে আস্তে এটা হবে। এবং আপনি লক্ষ্য করবেন যে আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হতো, আপনি দেখবেন অনেক কিছু জিনিস কিন্তু ভালো ইমপ্রুভ করতো। 2-3 মাসের আগে 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, কারণ লোকেরা জানতো যে এই সরকারের যে প্রধান আছেন বা যিনি সরকার প্রধান বা যারা সরকার চালান তাদের কাছে অ্যাক্সেস নাই, তারা দুর্নীতির প্রশ্রয় দেবেন না। কাজে সেই জায়গায় আপনি দেখতেন অনেক কিছু ইমপ্রুভ করতো অনেক ক্ষেত্রেই। তো এখন সেটাই আপনার এইরকম একটা জগদ্দল পাথরকে যদি আপনি সরাতে হয় তাহলে রাজনৈতিক সিদ্ধান্তের কোনো বিকল্প নাই। এবং সেটা করতে পারলেই, যেটা আপা বললেন যে বাংলাদেশে যে ঘূর্ণাবর্তের মধ্যে আমরা পড়ে আছি সেখান থেকে বেরোয়ার একটা রাস্তা তৈরি হতে পারে। ওটা দিয়ে সব সমস্যার সমাধান হবে কিনা জানি না, কিন্তু আমরা যে ঘূর্ণাবর্তের মধ্যে এখন আটকে আছি, এই যে নির্বাচন আপা বললেন, নির্বাচন মানে কি? নির্বাচন মানেই টাকা, এবং এই টাকা আপনি সবগুলো রাজনৈতিক দল, এটা আমি বলছি, কথাটা সম্মান রেখেই বলছি, মাঠ পর্যায়ে কথা বলেছি সময়, মানুষ পরিবর্তন চায়। রাজনৈতিক দলের মধ্যে দুটো পরিবর্তনের কথা তারা বলেছে। একটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন, একটা প্রক্রিয়া, পরিবর্তনের প্রক্রিয়া চালু থাকা। আরেকটা হচ্ছে যে আপনার অর্থনৈতিক স্বচ্ছতা, কোত্থেকে টাকা আসে, কোত্থেকে টাকা ব্যয় হয়। এই দুটো বাংলাদেশে কালচার নাই। তো কাজে আপনি যদি এই ঘূর্ণিবর্তের বাইরে গিয়ে একটা স্বাভাবিক জায়গায় যেতে চান, আপনাকে এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, আজকে নয়তো কালকে করতেই হবে। তাইলেই আপনি একটা, আপা যেটা বললেন যে আপনি এই গত 24-এর আন্দোলনে এত আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষ যে প্রত্যাশা করেছে সেরকম একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক, এবং মনে রাখতে হবে যে আমাদের জন্য কিন্তু ছোট জায়গায় বেশি মানুষের দেশ, এখানে আপনাকে শাসন ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণে সৃজনশীল হতেই হবে, তাহলে এমনি তো কেওয়াস হবে, এমনিই ঘষাঘষি হবে। তো কাজে সেই জায়গাটায় যদি আপনি মানুষের আস্থার জায়গাটা না তৈরি করতে পারেন তাহলে কিন্তু স্থিতিশীলতা টিকিয়ে রাখা আসলে কিভাবে সম্ভব? আমরা স্লোগান শুনেছি মেধা না কোটা, তো মেধার ভিত্তিতেই যদি আমি যাচাই না করতে পারি সব জায়গায়, আমরা কি সেই জায়গাটি পারছি? আপনাকে একেবারে আপনাকে আইনের শাসনে যেতে হবে, এর কোনো ব্যত্যয় নাই, এর কোনো বিকল্প নাই। আপনি যেটা বললেন, আপনার এই আজকে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি, আজকে যে এআই নিয়ে কথা হচ্ছে, আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, এইগুলি ঢুকবার সূত্র বা এন্ট্রি পয়েন্টটাইতে হচ্ছে আপনার এখানে, আপনি যেখানে মেধা আছে সেই মেধার স্বীকৃতি পাবে কি না। তো কাজে সেই জায়গাটায় আপনি এখানে একেবারে আইনের শাসন, আপনাকে চোখ বন্ধ করে আপনি যার সুযোগ আছে তাকেই দিতে হবে। আর যদি আপনি সুযোগ বন্ধ করেন, এখানে যদি আপনি সুবিধা নিয়ে আসেন, আমার লোক তার লোক ঢোকান, তাহলে আপনি সেই জায়গায় যেতে পারবেন না। তার নমুনা তো আজকে আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে আপা, আমি একই ডিপার্টমেন্টের, উনিও রাষ্ট্রবিজ্ঞান ছাত্রী, আমিও রাষ্ট্রবিজ্ঞান ছাত্রী, উনি আমার মুরব্বী, আমি অনেক জুনিয়র, কিন্তু আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে, আমি এটা কথাটা বলি, মানে আমার ব্যক্তিগত মত বলছি, শিক্ষার গণতান্ত্রিকরণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম স্থান অধিকার করে শিক্ষকতা চাকরি পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তদবির করতে হয় নাই, হ্যাঁ, আমাকে কারো কাছে যেতে হয়নি, 1 পয়সা খরচ করতে হয়, ডাবল ফার্স্ট ক্লাস বাড়ি চাকরি। কিন্তু সেটি কি এখন স্যার আপনি, আমি মনে করি সেটাই তো রাস্তা। সেই কারণেই তো আজকে আপনি আমাকে ডাকেন কেন এখানে? আমাকে ডাকেন ওই কারণে যে আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে কি বগুড়ার ছেলে মেয়ে, বা আমি যেখানেই হই না কেন, আমার
যেটুকু আছে সেটুকু প্রকাশ করার সুযোগ ছিল বলেই তো আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি, ফরেন সার্ভিসে চাকরি করার সুযোগ পেয়েছি বলেই তো আপনি আমাকে ডাকেন আজকে। আপনি তো এছাড়া তো আমার এখানে আসবার কোনো সুযোগ ব্রাহ্মণবাড়িয়া থাকতো না। কোটা বা কোনো কোটা বা সেই আমি কোটায় তো আমরা সেই কাজেই আপনাকে ওই জায়গায় যেতে হবে, সুযোগটা তৈরি করতে হবে। এটাকে আমি বলি শিক্ষার গণতান্ত্রিকরণ। অর্থাৎ যেখানেই আপনি বাংলাদেশে থাকেন, আপনার মেধা থাকলে আপনি যেন উঠে আসতে পারেন, সেই সুযোগটা আপনার থাকতে হবে। আজকে আমরা এই ফুটবল চ্যাম্পিয়নে যে ছেলেটাকে নিয়ে বেশি কথা বলছি না, ইয়ামাল বলে কথাটা, ইয়ামাল বলে ছেলেটা দেখেন ইয়ামাল। দেখে কোত্থেকে আসছে সেই ছেলেটা, কেন আসলো? ওই ব্যবস্থা আছে বলেই সে ওখান থেকে উঠে আসতে পেরেছে। যদি তার গায়ের রং, তার বাবা মার পরিচয় নিয়ে চিন্তা করা হতো, তাহলে তার কোনদিন সুযোগ আসতো না। তো কাজেই এখানেও কি একই যুক্তি প্রযোজ্য। আপনি যদি বাংলাদেশে মেধার বিকাশ চান, তাহলে আপনাকে শিক্ষা গণতান্ত্রিক করতে হবে। তার অর্থ হচ্ছে মেধা যেখানেই থাকুক বাংলাদেশে, তার উঠবার রাস্তা সোজা থাকতে হবে, তার সুযোগ থাকতে হবে, তবেই আপনি একটা মেধাভিত্তিক সমাজে যেতে পারবেন। জি।